আজকের আমাদের বইটা হলো মাইন্ডসেট লেখক ক্যারেল এস ডিউইকের। বইটা আমাদের বোঝায় কেমন করে মনের দৃষ্টিভঙ্গি বদলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো অর্জন করতে পারি। এখানে দেখানো হয়েছে কিভাবে শেখার জন্য মন খোলা রাখলে আমরা জীবনের এসব পাঠ নিতে পারি আর প্রয়োগ করতে পারি আমাদের লক্ষ্য পূরণের জন্য। যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এগোবার আগে এক্ষুনি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিন। এই বইয়ের লেখক ক্যারেল ডিউইক। সে 17 অক্টোবর 1946 সালে জন্মগ্রহণ করেছে। সে একজন গবেষক আর একজন মনোবিজ্ঞানী। সে অনেক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। তার গবেষণাগুলো নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট আর দ্য বস্টন গ্লোবে প্রশংসিত হয়েছে। সে মাইন্ডসেট বই নিয়ে অনেক লিখেছে। এই বইয়ে আপনি শিখবেন কিভাবে বিশ্বাস আমাদের জীবনকে গড়ে তোলে। দেখবেন বড় মানুষরা স্পোর্টস হোক, ব্যবসায়ী হোক কিংবা যে কোনো ক্ষেত্রে তারা এক রাতের মধ্যে সফল হয়নি। হয়তো তাদের মধ্যে কেউ কেউ প্রতিভাবান, কিন্তু সবাই তো প্রতিভাবান ছিল না। তারা আগে মাথায় একটা ফিক্সড মাইন্ডসেট নিয়ে থাকতো। তারা গ্রোথ মাইন্ডসেট গড়ে তুলে অসাধারণ কিছু অর্জন করেছিল। আপনি বুঝতে পারবেন কিভাবে একজন মানুষ অন্যদের থেকে আলাদা হয়। আপনি শিখবেন কিভাবে মাইন্ডসেট আমাদের পুরো জীবনের দিশা ঠিক করে দেয়, সেটা হোক ভালো কিংবা খারাপ। আপনি শিখবেন কিভাবে একটা পজিটিভ মাইন্ডসেট গড়ে তোলা যায়। এই বইটা অনেক রিসার্চের উপর ভিত্তি করে লেখা। লেখক বলেছেন কিভাবে আমাদের মাইন্ডসেট চিনে নিয়ে আমরা সেটা বদলাতে পারি। তো চলুন শুরু করা যাক। অধ্যায় 1, মাইন্ডসেট। লেখক যখন তরুণ গবেষক ছিলেন তখন তিনি মানুষের ব্যর্থতা নিয়ে গবেষণা করতেন। তারা কেমন করে সেটা সামলায় আর মোকাবেলা করে সেটা দেখতেন। লেখক কিছু ধাঁধা দিয়েছিলেন কিছু স্কুল পড়ুয়াদের। প্রথমে কিছু ধাঁধা সহজ ছিল, পরেরটা একটু কঠিন। এখন যখন ছাত্ররা কষ্ট পেতে শুরু করলো, লেখক তাদের দিকে নজর দিতে লাগলো। লেখক প্রত্যাশা করেছিল সবাইয়ের মধ্যে পার্থক্য থাকবে, কিন্তু যা দেখলেন সেটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। কঠিন ধাঁধাগুলো নিয়ে ঝামেলা করার পর একটি ছেলে উঠে বলল, আমার এই চ্যালেঞ্জগুলো খুব ভালো লাগছে। আরেকটা ছেলেও উঠে একই কথা বললেন। লেখক অবাক হলো, কারণ এটা সে আশা করেনি। প্রত্যেকেরই একজন আদর্শ থাকে, আর এখন সেই বাচ্চারা লেখকের জন্য আদর্শ হয়ে গেছে। লেখক জানতে চেয়েছিলেন কি মনোভাবের কারণে বাচ্চারা এই ব্যর্থতাকে উপহার হিসেবে গ্রহণ করলো। বাচ্চারা এই ব্যর্থতায় হতাশ হলো না, তারা মনে করলো তারা কিছু শিখেছে। লোকেরা কেন আলাদা হয়? মানবজাতির শুরু থেকেই মানুষ ভিন্নভাবে কাজ করে। প্রশ্ন হলো, কেন কেউ কেউ বেশি বুদ্ধিমান আর কেউ কেন কম? আর কি এমন কিছু আছে যা তাদের স্থায়ীভাবে বুদ্ধিমান করে তোলে? কিছু বিশেষজ্ঞ বলে এটা হয় শারীরিক গঠনের কারণে, মাথার আকৃতি, আকার, জিন ইত্যাদির মতো। কিন্তু বিশেষজ্ঞ বলেন আপনি যেমন পরিবেশে থাকবেন আপনি তেমনই হবেন। আপনার ক্ষমতা আপনি নিজে যেটা ভাবেন তার চেয়ে অনেক বেশি। যাই হোক, আপনার পরিবেশ যাই হোক না কেন, অভিজ্ঞতা আর প্রশিক্ষণের মাধ্যমে আপনি অনেক অগ্রগতি করতে পারেন আর সফল হতে পারেন। 2 ধরনের মানসিকতা। লেখক বলেছেন তার 30 বছরের গবেষণায় সে জানতে পেরেছে আপনার এই জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি আপনার জীবন নির্ধারণ করে। কিন্তু সেটা কিভাবে ঘটে? কিভাবে একটা সাধারণ বিশ্বাস আপনার পুরো জীবনকে প্রভাবিত করে? চলুন দেখি। আপনার একটা মানসিকতা থাকতে পারে, সেটাকে বলা হয় ফিক্সড মাইন্ডসেট। এই মাইন্ডসেট আপনার মধ্যে নিজেকে প্রমাণ করার একটা তাড়না তৈরি করে। এটা ভাবে যে আপনার বুদ্ধি আর ব্যক্তিত্ব একটি নির্দিষ্ট পরিমাণে সীমাবদ্ধ, আর সফল হতে হলে এই গুণগুলো বেশি থাকা দরকার। আমাদের অনেকেরই ছোটবেলায় শোনা কেমন করে আমাদের বন্ধুরা আমাদের চেয়ে বেশি ট্যালেন্টেড ছিল, কারো আইকিউ লেভেল আমাদের চেয়ে বেশি ছিল। সবাই বলতো চালাক হও, বোকার মতো নয়। কেউ কখনো মজা করে শেখার দিকে মনোযোগ দেয়নি। আমরা সবসময় চেয়েছি আমাদের ক্যারিয়ার আর সম্পর্ক দুটোতেই নিজেকে প্রমাণ করতে। প্রতিটা পরিস্থিতিতে আমাদের বুঝিয়ে দিতে হয় যে আমরা কতটা বুদ্ধিমান, ব্যক্তিত্বময় এবং চরিত্রবান। আমাদের সামনে 2টাই অপশন থাকে, সফল হওয়া না ব্যর্থ, স্মার্ট দেখানো না বোকা, গৃহীত হওয়া নাকি প্রত্যাখ্যান, জেতা নাকি হারা। দ্বিতীয় মানসিকতা হলো গ্রোথ মাইন্ডসেট। এই মানসিকতা বলে আপনি যে কোনো কিছুই পেতে পারেন, শুধু কঠোর পরিশ্রম করতে হবে, ঝুঁকি নিতে হবে। এই মানসিকতা অনুযায়ী চেষ্টা, কৌশল আর অন্যদের সাহায্যের মাধ্যমে আপনি যে কোনো কিছু অর্জন করতে পারেন। হয়তো শুরুতে কেউ কেউ কম ট্যালেন্টেড বা দুর্বল হতে পারে, কিন্তু সবাই অভিজ্ঞতা থেকে শিখে এবং বদলাতে পারে। যেমন আপনি দেখেছেন কোনো গুণই শেখার আগ্রহ থাকলে তৈরি হয়ে যায়। আপনি কেন আপনার কত ভালো সেটা বোঝাতে নিজের শক্তি নষ্ট করবেন যখন আপনি নিজেকে আরো ভালো করতে পারেন? আপনি কেন আপনার দুর্বলতা লুকিয়ে রাখবেন যখন সেগুলোকে কাটিয়ে উঠতে পারবেন?
আপনি কেন তাদের সঙ্গে থাকবেন যারা আপনার আত্মসম্মানকে আঘাত করে? তাদের বদলে যাদের থেকে আপনি প্রেরণা পাবেন। আপনি কেন অন্যদের পরীক্ষিত পথে চলবেন যখন আপনি নিজেই পথ তৈরি করতে পারেন? যখন কোনো কিছুই আপনার পক্ষে যায় না, তখনও আপনার নিজের পথে হাঁটার আগ্রহ থাকাটা হলো গ্রোথ মাইন্ডসেটের চিহ্ন। এই মাইন্ডসেটটাই মানুষকে সব থেকে কঠিন পরিস্থিতিতে তাদের লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করে। অধ্যায় 2, মাইন্ডসেটের ভিতরে। লেখিকা যখন ছোট ছিল তখন সে ভাবত তার ভবিষ্যতের সঙ্গী হবে লম্বা, সুন্দর এবং খুব সফল। সে তার ক্যারিয়ার নিয়েও ভাবত, একটা ঝকঝকে ক্যারিয়ার, কিন্তু খুব কঠিন বা ঝুঁকিপূর্ণ নয়। লেখিকা যখন বড় হলো তখন সে বুঝলো তার বয়ফ্রেন্ড একজন অসাধারণ মানুষ, ঠিক যেমন সে ভেবেছিল, কিন্তু তবুও তার মধ্যে কেমন যেন একটা অভাব ছিল। তার কাজেও নিয়মিত একটা চ্যালেঞ্জ থাকতো, তবুও সে সন্তুষ্ট ছিল। কেন? কারণ লেখক তার মানসিকতা বদলে ফেলেছিল, আর সে সবই শিখেছিল কাজ করার সময়। সে দেখেছিল কিছু ছাত্র তাদের ক্ষমতা প্রমাণ করতে চায়, আর কেউ তাদের ক্ষমতা বাড়াতে চায়। একটা স্থির ক্ষমতা প্রমাণ করতে হয়, আর পরিবর্তনশীল ক্ষমতা শেখার মাধ্যমে বাড়ানো যায়। এখান থেকেই লেখক বুঝলো তার মানসিকতা কেমন ছিল। সে বুঝতে পারল যখন আপনি আপনার মানসিকতা বদলে ফেলবেন তখন আপনার জন্য একটা নতুন জগৎ খুঁজে পাওয়া যাবে। এই জগতে ব্যর্থতা মানে হলো বাধা, খারাপ নম্বর, প্রত্যাখ্যান, আর এগুলো সব মানে আপনি অযোগ্য। সফলতা কি শেখার ব্যাপার, না নিজের বুদ্ধি প্রমাণ করার ব্যাপার? আমরা যখন ছোট ছিলাম তখন জীবনের সব থেকে কঠিন কাজগুলো শিখেছিলাম, যেমন হাঁটা আর কথা বলা। বাচ্চারা ভুল নিয়ে চিন্তা করে না, ওরা হাঁটে, পড়ে যায়, আবার নিজেই উঠে দাঁড়ায় এবং আবার চেষ্টা করে। কোনো জিনিস এই শেখার প্রক্রিয়াকে থামিয়ে দেয়। যত তাড়াতাড়ি বাচ্চারা জিনিস বুঝতে শুরু করে, তারা নতুন কিছু করার জন্য ভয় পেতে শুরু করে, আর এই ভয়টাই আমাদের মানসিকতা হয়ে যায়। আপনার প্রায়োরিটি কি? যদি আপনাকে বেছে নিতে হয়, আপনি কি বাঁচবেন? সাফল্য নাকি চ্যালেঞ্জ, নাকি কেমন সম্পর্ক? লেখক কিছু মানুষের উপর একটি পরীক্ষা করেছিলেন। মিক্সড মাইন্ডসেটের মানুষরা বলল এমন একটা সম্পর্ক চায় যেখানে তারা আরামদায়ক বোধ করে, নিজেকে পারফেক্ট মনে করে, আর এমন একজন সঙ্গী যিনি তাদের পুজো করেন। আর গ্রোথ মাইন্ডসেটের মানুষরা বলল এমন একটা সম্পর্ক চায় যা তাদের আরো ভালো হতে সাহায্য করে, চ্যালেঞ্জ দেয় ভালো মানুষ হতে, আর নতুন কিছু শেখার জন্য উৎসাহ দেয়। মনের দৃষ্টিভঙ্গি বদলে দেয় পরিশ্রমের মানে। ছোটবেলায় আমরা সবাই গল্প শুনেছি, খরগোশ আর কচ্ছপের গল্পটা। ওইখানে খরগোশ হারে আর কচ্ছপটা জিতে, যদিও সে অনেক ধীরে চলে, কারণ সে ধারাবাহিক আর স্টেডি ভাবে চলে। এখন ভাবুন তো, আমাদের মধ্যে কি কখনো কেউ কচ্ছপ হতে চায়? না, সবাই খরগোশ হতে চায়, যে ক্লেভার, একটু ঘুমায় আর কৌশলে কাজ করে। কারণ সবাই জানে জিততে হলে সামনে এসে দায়িত্ব নিতে হয় আর নিজেকে ইমপ্রুভ করতে হয়। এই গল্পগুলোর সমস্যা হলো এই গল্পগুলো একদম এমন একটা পরিস্থিতির মতো যেখানে দুইটাই হতে পারে, বা আপনি যদি প্রতিভাবান নন আর বেশি পরিশ্রম করতে হবে। এটাই নিয়ে আসে মিক্সড মাইন্ডসেট, অর্থাৎ পরিশ্রম শুধুমাত্র সেই সব মানুষের জন্য যারা দুর্বল, কম প্রতিভাবান। মানুষ সব সময় বলে যদি আপনাকে কোনো কিছুর জন্য কঠোর পরিশ্রম করতে হয় তাহলে বুঝতে হবে আপনার সেই ক্ষমতা নেই, বা জিনিয়াসদের জন্য সব কিছু সহজে আসে। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা বিশ্বাস করে এমনকি জিনিয়াসরাও সফল হতে কঠোর পরিশ্রম করে। আসলে পরিশ্রম অনেক ভয়ঙ্কর মনে হয় দুটো কারণে। একটা কারণ হচ্ছে মিক্সড মাইন্ডসেটের মতে জিনিয়াসদের প্রচেষ্টা করতে হয় না, না হলে তারা জিনিয়াস নন প্রমাণিত হবে। আরেকটা হলো এটা আপনার সব অজুহাত কেড়ে নেয়। যদি আপনি কঠিন পরিশ্রম না করেন তাহলে বলতে পারেন যে সে চেষ্টা করেনি, না হলে পারতো। কিন্তু এখন যদি আপনি চেষ্টা করছেন, তাই এখন আর আপনার কোনো অজুহাত থাকে না। মিক্সড মাইন্ডসেটের মানুষরা হয়তো এমন বই পড়েছে যেগুলো বলে সাফল্য মানে আপনার সেরা সংস্করণ হওয়া, বা প্রচেষ্টা হলো সাফল্যের চাবিকাঠি। তারা সেটা তাদের জীবনে ব্যবহার করতে পারে না, কারণ তাদের বিশ্বাস গেঁথে গেছে যে সফলতা মানে প্রতিভাবান হওয়া। প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন: যদি আমরা একবার আমাদের কাজ দিয়ে আমাদের দক্ষতা প্রমাণ করে দিই, তবে কি আমাদের তা বারবার প্রমাণ করতে হবে? যেমন একজন রাজপুত্র তার সাহস দেখাতে এক ড্রাগন মেরে ফেললো এবং তার স্বপ্নের মেয়েকে বিয়ে করলো, তাহলে কি হবে? তাহলে কি তাকে আবার অনুশীলন করতে হবে? কারণ সে তো পেয়ে গেছে যা চেয়েছিল। উত্তর হলো হ্যাঁ, কারণ প্রতিদিন নতুন বড় ড্রাগন আসবে। যখন পরিস্থিতি কঠিন হয়ে যাবে তখন গতকালের ক্ষমতা আজকের কাজে লাগবেই এমন নয়, তাই উন্নতি অবশ্য ভাববেই। প্রশ্ন: চিন্তার ধরন কি স্থায়ী নাকি পরিবর্তন করা যায়? দুই ধরনের চিন্তার তত্ত্ব জানার পর আপনারা বুঝতে পেরেছেন এটা বদলানো যায়।
আপনি আপনার ভাবনা চিন্তা বদলাতে পারেন। এটা জানতে পারাও জরুরি যে মানুষের সবসময় এক ধরনের চিন্তা ধারণ করে না। লেখিকা তার পরীক্ষায় দেখিয়েছেন কঠোর পরিশ্রম করলে যে কোনো কিছু শেখা যায়, আর এটাই আপনাকে গ্রোথ মাইন্ডসেটের দিকে নিয়ে যেতে পারে। প্রশ্ন: আমি কি একসাথে মিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট রাখতে পারি? কারণ আমার মনে হয় এটাই সত্য। মানুষ বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন চিন্তাধারা রাখতে পারে। যেমন কারো আর্টিস্টিক স্কিল হয়তো ঠিক থাকে, কিন্তু তার বুদ্ধিমত্তা বিকাশ পেতে পারে। গবেষণায় দেখা গেছে মানুষ কোনো একটা ক্ষেত্রে যেমনভাবে মনোভাব রাখে সেটাই তাকে সেই দিকে নিয়ে যায়। প্রশ্ন: আমরা কি বলতে পারি মানুষ তাদের প্রচেষ্টার ওপর বিশ্বাসের কারণে ব্যর্থ হয়? না, প্রচেষ্টা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রচেষ্টা ছাড়া সফল হতে পারে না। কিন্তু এইটুকু একটা মাত্র গুণ নয়। মানুষের কাছে আলাদা আলাদা রিসোর্স আর সুযোগ থাকে। ধরুন একটা লোকের অনেক টাকা আছে আর তার প্যারেন্টসের একটা সেফটি নেটও আছে, তাহলে সে বেশি ঝুঁকি নিতে পারে, কারণ একসময় তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। অধ্যায় 3: ক্ষমতা আর সাফল্যের সত্য ভাবুন। তার ল্যাবে এক্সপেরিমেন্ট করার সময় আপনি তাকে একা দেখেন। যখন লোকজনকে এটা জিজ্ঞেস করা হলো, তারা ভাবলো থমাস এডিসন নিশ্চয়ই একা একা ওয়ার্কশপে যন্ত্রপাতির ঘিরে একপাশে ফোনগ্রাফি নিয়ে সাদা কোট পরা একজন মানুষ ছিল। সত্যি বলতে গেলে এডিসন তার আবিষ্কারের ক্ষেত্রে একা ছিলেন না, তার অনেক সহকারী ছিল, ভালোভাবে প্রশিক্ষিত বিজ্ঞানী ছিল, আরও অনেকেই ছিল। তবে এক জিনিস যা এডিসনকে অন্যদের থেকে আলাদা করেছিল সেটা হলো তার কৌতূহল আর মানসিকতা। অনেক মিথ আছে যে মেধাবী মানুষরা একাকী থাকে, কিন্তু চার্লস ডারউইন একটা পুরো দল ছিল। মোৎসার্ট প্রায় 10 বছর কঠোর পরিশ্রম করেছে, যতক্ষণ না সে এমন কিছু তৈরি করলো যার উপর সে গর্ব করতে পারে। তার কঠোর পরিশ্রমের ফলে আজ সে সর্বকালের মহানদের মধ্যে একজন। যদি সে শুধু নিজের ক্ষমতার উপর ভর করত, সে আজ যেখানে আছে সেখানে থাকতো না। মনোভাব আর স্কুলে সাফল্য। লেখক কয়েকজন ছাত্রছাত্রীদের জুনিয়র হাই স্কুলে যাওয়ার সময় তাদের মনোভাব নিয়ে অনুসরণ করেছিলেন, দেখতে যে তারা যে বিশ্বাস করে বা তাদের বুদ্ধিমত্তা আগে থেকেই নির্দিষ্ট নাকি উন্নয়নশীল। জুনিয়র হাই পিরিয়ডের সাধারণত কঠিন হয়, পড়াশোনা অনেক কঠিন হয়ে যায়, গ্রেডিং কঠোর হয়, শিক্ষকরা কঠোর হয়ে ওঠে, নম্বর কমে, কিন্তু সবার ক্ষেত্রেই নয়। ফিক্সড মাইন্ডসেট যারা ছিল তাদের নম্বর অনেক কমে যায়, ধীরে ধীরে তাদের অবস্থা আরও খারাপ হতে থাকে। তারা নিজেদের ক্ষমতারই দোষ দিল, আমি বোকা, আমি গণিতে খারাপ। অনেক ছাত্র শিক্ষকদের আর পরিবেশকেই দোষ দিল, ভয় পেয়ে ফেলতে যাওয়ার, কিন্তু তারা গ্রোথ মাইন্ডসেট ছিল। তারা তাদের যতটুকু ছিল তা কাজে লাগিয়ে পড়ায় চালিয়ে গেল। তারা আতঙ্কিতও হয়েছিল, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ ছিল যা করতেই হবে তাই করবে। কিন্তু যারা ফিক্সড মাইন্ডসেট ছিল তারা এই কঠিন সময়কে একটা হুমকি মনে করলো। তারা ভাবলো এই সময় তাদের দুর্বলতা অন্যদের সামনে আসবে আর তারা পরাজিত প্রমাণিত হবে। তারা নিজেদের ইগো রক্ষার জন্য নিজেদের সম্পদকেই দোষ দিল। তারা বলল তাদের আসল লক্ষ্য হলো সব থেকে বুদ্ধিমান দেখানো। তারা যেন কম চেষ্টা করে অনেক কিছু অর্জন করতে পারে এমন ভাব দেখায়। ওরা প্রায়ই বলে, আমার স্কুলে আমার মূল লক্ষ্য ছিল সহজেই সবকিছু করা, তাই আমি কঠোর পরিশ্রম করার দরকার মনে করিনি। অন্যদিকে যারা গ্রোথ মাইন্ডসেটের ছাত্র, তাদের কাছে চেষ্টা থামানো মানে ছিল না। তাদের জন্য এই সময়টা ছিল কিছু শেখার সুযোগ, নতুন নতুন বিষয়ে শেখার সময়, নিজের পছন্দ আর ভবিষ্যৎ নিয়ে তারা কি হতে পারে সেটা খুঁজে পাওয়ার সময়। সারমর্ম হলেও সবাই একরকম নয়, কিন্তু সঠিক মনোভাব থাকলে আমরা যা চাই তা সব পেতে পারি। আর্টিস্টিক ট্যালেন্ট কি জন্মগত? অনেকেই মনে করে বুদ্ধিমত্তা জন্মগত, এটা শেখা বা উন্নতি করা যায় না। আর্টিস্টিক ট্যালেন্ট নিয়েও একই কথা শোনা যায়, যেমন কেউ স্বভাবগতভাবেই ভালো আঁকতে পারে, কেউ পারে না। লেখকও আগে তাই বিশ্বাস করতেন। এরপর তিনি এক বৃদ্ধ মানুষের সঙ্গে পরিচিত হন যার নাম এডওয়ার্ড। তিনি ড্রয়িং ক্লাস করাতেন। তিনি তার ক্লায়েন্টদের প্যাচে আঁকতে বলতেন, লেখকও একই কাজ করতে বলতেন। লেখক কিছু আঁকা করলেন, তারপর এডওয়ার্ড তাকে কিছু আগে ও পরে আঁকা ছবি দেখালেন। লেখক অবাক হয়েছিল দেখে যে পরের ছবিগুলো অনেক ভালো হয়েছে। সে এডওয়ার্ডের কাছে জানতে চাইল এর রহস্য কি। এডওয়ার্ড বলল, দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন। আঁকার দক্ষতায় খুব একটা পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে কেবলমাত্র সঠিকভাবে দেখতে শেখার কারণে। আঁকার ধারে, ফাঁকা জায়গায়, আলো ছায়ার আঁকা ছবির জন্য এসব প্রতিটি অংশ ভালো করে বুঝতে হয়, তারপর সেগুলোকে একসাথে মিলিয়ে একটা প্রক্রিয়া নামাতে হয়।
তবে এটা শেখা যায়। সারাংশ হলো কেউ কেউ খুব কম বা কোনো প্রশিক্ষণ ছাড়াই কাজটা করতে পারে, কিন্তু অন্যরা প্রশিক্ষণের মাধ্যমে আরও ভালো করতে পারে। প্রশংসা এবং ইতিবাচক লেভেলের বিপদ। কিভাবে প্রশংসা আপনার পারফরমেন্স বাড়াতে পারে বা বাধা দিতে পারে, এজন্য লেখক কিছু ছাত্রদের উপর একটা পরীক্ষা করেছিলেন। তিনি প্রতিটি ছাত্রকে 10টি প্রশ্ন দিয়েছিলেন সমাধান করার জন্য। যখন তারা ভালো করেছিল তখন লেখক তাদের প্রশংসা করেছিলেন। এক গ্রুপকে বলেছিল, আপনারা সবাই খুব ভালো করেছেন, আপনারা সত্যিই খুব প্রতিভাবান। এরপর অন্য গ্রুপকে বলেছিল, আপনারাও ভালো করেছেন, আপনি অনেক পরিশ্রম করেছিলেন। পরীক্ষার আগে 2 গ্রুপ একই রকম ছিল, কিন্তু তারপর থেকে তারা আলাদা হতে শুরু করলো। যাদের প্রতিভার জন্য প্রশংসা করা হয়েছিল তারা একটা স্থির মানসিকতা তৈরি করলো, আর সেটা তাদের আচরণে দেখা গেল। যখন লেখক তাদের একটা নতুন কাজ দিল, নিজেদের দুর্বলতা প্রকাশের ভয়ে তারা সেটা করা থেকে বিরত থাকলো। আর লেখক যখন একই কাজ গ্রোথ মাইন্ডসেটের গ্রুপকে দিল, তারা চ্যালেঞ্জটা গ্রহণ করলো। কিছুদিন পরে লেখক সবাইকে কিছু প্রশ্ন দিল সমাধান করার জন্য। প্রতিভাবান ছাত্ররা ভালো করতে পারলো না, আর তারা ভাবতে শুরু করলো যে তারা স্মার্ট না। আর যারা গ্রোথ মাইন্ডসেট ধরে রাখে তাদের জন্য কঠিন মানে বেশি পরিশ্রম করা। তারা এটা ব্যর্থতা হিসেবে দেখে না। কাউকে প্রশংসা করার আগে সবসময় ভাবুন কিভাবে রচনামূলকভাবে প্রশংসা করবেন, ধ্বংসাত্মকভাবে না। নেতিবাচক লেভেল আর সেগুলোর কাজের ধরন। ছোটবেলায় লেখক গণিত ভালো করতেন। উচ্চ বিদ্যালয়ে সে 99% পেয়েছিল। তারপর তার শিক্ষক মিস্টার হেলম্যান বললেন, সাধারণত মেয়েরা ছেলেদের মতো গণিতে ভালো হয় না। আর সেখান থেকেই লেখকের গ্রেড নিচে যেতে শুরু করলো। শুধু লেখক নয়, অন্য কিছু মেয়ে ছাত্রীর গ্রেডও কমে যায়। আপনি দেখেছেন তো কিভাবে একটা সাধারণ ধারণা যে মেয়েরা গণিত ভালো না মেয়েদের ফলাফল কমিয়ে দেয়। মনোবিজ্ঞানীরা প্রমাণ করে যে নেতিবাচক লেভেল অর্জনে ক্ষতি করে। যখন মাঝে স্টোরি টাইপ আসে তখন সেটা মানুষের মনোযোগ ভেঙে দেয়। এটা সবার সাথেই হয় না। যারা মিক্সড মাইন্ডসেটের মানুষ তাদের সাথেই হয়। কেউ যখন আমাদের ক্ষমতা নিয়ে এমন কথা বলে, আমরা নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করি। যখন ভালো লেভেল দেওয়া হয় তখন সেটাকে হারানোর ভয় হয়, আর যখন খারাপ লেভেল দেওয়া হয় তখন সেটা পাওয়ার ভয় লাগে। অন্যদিকে যারা গ্রোথ মাইন্ডসেটের মানুষ তারা বিশ্বাস করে যে কোনো দুর্বলতা স্থায়ী নয়, আপনি এগুলো কাটিয়ে উঠতে পারবেন। সারমর্ম হলো নেতিবাচক লেভেলগুলোকেও ভয় না পাওয়া, একটা গ্রোথ মাইন্ডসেট করে তোলা আর সেটা ইতিবাচকভাবে গ্রহণ করা। অধ্যায় 4, স্পোর্টস, চ্যাম্পিয়নের মানসিকতা। খেলাধুলায় সবাই বিশ্বাস করে ট্যালেন্টের জন্মগত, এমনকি বিশেষজ্ঞ আর কোচরাও। তারা মনে করে অ্যাথলেটের মতো শরীর, অ্যাথলেটের মতো গতি, এগুলো সবই প্রাকৃতিক। এখন শুনুন বেসবল খেলোয়াড় বিলি বিনের গল্প। সে ছিল একদম আলাদা ধরনের খেলোয়াড়। সবাই ওকে স্বাভাবিকভাবেই প্রতিভাবান আর ভবিষ্যতের তারকা মনে করতেন। কিন্তু বড় বড় টুর্নামেন্টে যাওয়ার পর তার পারফরমেন্স ধীরে ধীরে খারাপ হতে লাগলো। বিলি কি তার সমস্যার সমাধান করতে পেরেছিল? না, একদম না। কারণ এটা একটা ফিক্সড মাইন্ডসেটের গল্প। সে ভাবত স্বাভাবিক প্রতিভার জন্য কোনো চেষ্টা করতে হয় না, প্রচেষ্টা তো অন্যদের জন্য। বিলে আটকে ছিল তার প্রতিভার মধ্যে। খেলোয়াড় বিলে কখনোই মাইন্ডসেট থেকে বেরোতে পারলো না, আর শেষ পর্যন্ত তার ক্যারিয়ার নষ্ট হয়ে গেল। তখন আরেকজন খেলোয়াড় এলো। বিলির সঙ্গে প্যারালাল টিমে খেলতো লিনি। ওটা এমন একটা প্লেয়ার ছিল যাকে কেউই প্রাকৃতিক প্রতিভাবান মানত না। পরে বিলি বলেছিলেন, লেনি ব্যর্থতার মানে জানতো না, আর আমি তার সম্পূর্ণ বিপরীত। বিলি বলতো, আমি ভাবতে শুরু করলাম আসলে একটা বেসবল খেলোয়াড় কেমন হওয়া উচিত, আর সেটা লেনি, আমি না। কোচ হিসেবে বিলি বুঝতে পারলো তার মনোভাবই তাকে পিছিয়ে রেখেছে। সে এই শিক্ষাটা তার টিমে প্রয়োগ করলো। 2002 সালে অ্যাথলেটিক্সের জেনারেল ম্যানেজার হিসেবে তার টিম সেই সিজনে 103 জয় পেয়েছিল। তিনি প্রতিভা কিনেননি, তার মানসিকতায় কাজ করেছে। স্বাভাবিক হওয়ার ধারণাটা। শারীরিক গুণাবলী আর বুদ্ধিবৃত্তিক গুণাবলী একই রকম নয়, কারণ সেটা চোখে দেখা যায় না। উচ্চতা, আকৃতি, গঠন সবই দেখা যায়, কিন্তু এগুলো কি সত্যিই এতটাই গুরুত্বপূর্ণ? চলুন দেখি। ম্যাক্সি বোগস উচ্চতা মাত্র 5 ফুট 3 ইঞ্চি, এনবিএতে বাস্কেটবল খেলেছেন। ডগ ফ্লুটি ছোট উচ্চতার কোয়ার্টারব্যাক, নিউ ইংল্যান্ড পেট্রিয়টসের জন্য খেলেছেন। পিট গ্রে এক হাতের প্লেয়ার, মেজর লিগে খেলেছে। গ্লেন কানিংহাম যার পা পুড়ে নষ্ট ছিল, তিনি একজন দারুণ দৌড়বিদ হয়েছিলেন। আরও অনেক উদাহরণ আছে যে দেখায় শারীরিক চেহারা আর পারফরমেন্সের কোনো সম্পর্ক নেই। যদি আপনি মনস্থির করেন আর উন্নতির মানসিকতা রাখেন, আপনি যে কোনো বাধা পার করে যেতে পারবেন। মাইকেল জর্ডান ওটা কোনো প্রাকৃতিক অ্যাথলেটার ছিলেন না, কিন্তু সে ছিল সবথেকে কঠোর পরিশ্রমী অ্যাথলেট। সম্ভবত খেলাধুলার ইতিহাসে সবথেকে কঠোর পরিশ্রমী।
সফলতার ব্যর্থতা কি? যারা উন্নতির মানসিকতা রাখে তাদের কাছে সফলতা মানেই নিজের সেরাটা দেওয়া, শেখা এবং উন্নতি করা। আর এটাই আমরা চ্যাম্পিয়নদের মধ্যে পাই। জকি জেনার বলেন, আসল মজা অ্যাথলেটিক্সের জয় নয় সবসময়, তার জন্য প্রতিটা মুহূর্তই মজা। সে পরাজয়কে যেমন আছে তেমনভাবে গ্রহণ করে না, সে সেটাকে উন্নতির সুযোগ হিসেবে দেখে। যখন হারতে হয় সেটা সে খুঁজে বের করে কোথায় ভুল হয়েছে, সেটা ঠিক করে আর আগের চেয়ে বেশি পরিশ্রম করে। যারা উন্নতির মানসিকতা রাখে তারা ব্যর্থতাকে প্রেরণা মনে করে, যেন এক ধরনের সতর্কবার্তা। সবার শেষে আমরা যা দেখতে পারি তা হলো ধারাবাহিক উন্নতি জরুরি। সফলতা নিজে নিজে চলে আসে, আমাদের অবশ্যই আমাদের ব্যর্থতা থেকে শিখতে হবে আর সেই পাঠগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। সফলতার নিয়ন্ত্রণ আমাদের নিজেদের হাতে রাখতে হবে। যারা গ্রোথ মাইন্ডসেট রাখে তারা নিজের সাফল্যের দায়িত্ব নেয় এবং সেটা ধরে রাখে। মাইকেল জর্ডানের স্কিল তার বয়সের সাথে সাথে কমেনি, যদিও স্ট্যামিনা কিছুটা কমে গিয়েছিল, তবুও সে তার কঠোর পরিশ্রম করে গেছে এবং সেটা সামলিয়েছে। ম্যাকেনেরও ইংলিশ টেনিস খেলোয়াড় একসময় খেলাটার ওপর দখল করত। যখন সে ব্যর্থ হয় তখন সে লক্ষ্য করলো সে কি ভুল করেছিল। পরে সে অন্যদের দোষ দিতে শুরু করলো। এর ফলে তার নিজের জন্য কোনো ভালো হয়নি। সে ভাবলো কেউই তার সমস্যার সমাধান করে দেবেন। সে সিস্টেমের ওপর রেগে গেল। কিন্তু এটা আপনার জীবন এবং এর দায়িত্ব আপনাকেই নিতে হবে। কখনো ভেবেছেন দায়িত্ব নেওয়ার কথা? না, কারণ আপনি একটা ফিক্সড মাইন্ডসেটের মধ্যে আটকে আছেন। আপনি নিজেকে একটা শেষ হয়ে যাওয়া পণ্য হিসেবে দেখেন। আপনি কোনো পরিবর্তন দেখতে চান না, কারণ পরিবর্তনে ভয় পান। অধ্যায় 5, ব্যবসা, মাইন্ডসেট আর লিডারশিপ, এনরন আর ট্যালেন্ট মাইন্ডসেট। 2001 সালে একটা কোম্পানি এনরন, যা ট্যালেন্টেড ছাত্রদের নিয়োগ দেওয়ার জন্য পরিচিত ছিল, অর্থনৈতিক সমস্যায় পড়তে শুরু করেছিল। সবাই ভেবেছিল কোম্পানিটা এতটা খারাপ অবস্থায় পড়বে না, কিন্তু তা হয়ে গেল। এটা কি দুর্নীতির কারণে, না কোনো অযোগ্যতার কারণে? এনরন এমন একটা কালচার তৈরি করেছিল যেখানে ট্যালেন্টেড ছাত্রদের নিয়োগ দেওয়া হতো। এতে তারা একটা ফিক্সড মাইন্ডসেট তৈরি করেছিল। তারা নতুন কিছু শেখার উপায় পেত না। এনরন বিশ্বাস করত সাফল্যের জন্য দরকার ট্যালেন্টেড মাইন্ডসেট। কিন্তু সত্য হচ্ছে এই ধরনের মাইন্ডসেট নিয়ে আপনি মার্কেটে এগোতে পারবেন না। মিক্সড মাইন্ডসেট লিডারদের কাজের ধরন এটাই। ওয়ারেন বেনিস, একজন লিডারশিপ গুরু, বিশ্বের সেরা লিডারদের নিয়ে গবেষণা করেছিলেন। তিনি দেখেছেন এইসব লিডারদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য ছিল। তারা নিজেদের প্রমাণ করার চেষ্টা করে না, তারা শুধু তাদের ভালো লাগে এমন কাজটাই করে, আর এটাই তাদের কোম্পানিগুলোকে শীর্ষে নিয়ে গেছে। লি লাকোক্কা এমন ছিলেন না। তিনি ছিলেন এমন একজন মানুষ যার মানসিকতা বদলায় না। হেনরি ফোর্ড জুনিয়রের জন্য কাজ করতেন। সে নিজেকে হেনরি ফোর্ডের উত্তরসূরি ভাবতেন, কিন্তু একদিন হেনরি ফোর্ড তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিলেন। তার বদলানো মানসিকতা এটা মেনে নিতে পারল না। তার মানসিকতা তাকে বলেছিল, তুমি তো এত বড় কিছু নও, তাহলে কেউ কেন তোমাকে বরখাস্ত করবে? একদিন তার স্ত্রী তাকে বলল, হেনরি ফোর্ডের কাছ থেকে বরখাস্ত হওয়ার পরও তুমি আগের থেকে ভালো হয়েছ। তুমি এখন বেশি ধনী, বিখ্যাত এবং খ্যাতনামা আর প্রভাবশালীও। এখন সে একটা অন্য কোম্পানিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। সে চেরিসলার মোটরসে যোগ দিল, যা তখন বেশ খারাপ সময় পার করছিল। তাকেই সিইও করা হলো। সে দ্রুত নতুন এবং সঠিক মানুষ নিয়োগ করলো, নতুন মডেল আনলো, আর চেরিসেলার আবার সফল হলো। আর নিজের কথা মাথায় রেখে সে একটা বই লিখলো, আজ আমি একজন নায়ক। কিছু সময় পর চেরিসেলার আবার সমস্যায় পড়লো। লাকোক্কার ফিক্সড মানসিকতা নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে গেল। সে তার সময় আর কোম্পানির টাকা খরচ করলো নিজের পাবলিক ইমেজ ভালো করার জন্য, ওয়াল স্ট্রিটকে ইমপ্রেস করতে। ক্রাইসলারের শেয়ারের দাম বাড়ানোর জন্য সে প্রচুর টাকা খরচ করেছে, যা আসলে নতুন গাড়ি তৈরিতে খরচ হওয়া উচিত ছিল। সে শুধু সিইও পদে থাকতে চেয়েছিল, যাতে সবাই বুঝতে পারে সে পরাজিত নয়। শেষ পর্যন্ত যখন কোম্পানির বেঁচে থাকার কিছু আশা ছিল, ক্রাইসলারের বোর্ড লাকোক্কাকে সরিয়ে দিয়েছে। তারপরে যে সিইও এসেছিলেন তিনি কোম্পানিটা অনেক ভালোভাবে পরিচালনা করেছেন। একটা জেদি মনোভাব এতটাই ক্ষতি করতে পারে। 1980 সালে যখন জ্যাক ওয়েলস জেনারেল ইলেকট্রিকের সিইও হন, তখন কোম্পানির মূল্য ছিল $14 বিলিয়ন। 20 বছর পর সেই মূল্য বেড়ে দাঁড়ায় $490 বিলিয়ন। তখন এটি পৃথিবীর সবথেকে মূল্যবান কোম্পানি হয়ে ওঠে। ফরচুন ম্যাগাজিন তাকে বলেছিল তার সময়ের সবথেকে প্রশংসিত এবং অধ্যয়নকৃত সিইও। কিন্তু লেখকের কাছে নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনে স্টিভ বেনেটের লেখা কিছুটা আরও ভালো লেগেছিল, যেখানে তিনি লিখেছিলেন, আমি জ্যাক ওয়েলস থেকে শিখেছি কিভাবে কর্মচারীদের সাথে আচরণ করতে হয়।
জ্যাক ওয়েলস নিজেই তার কর্মচারীদের কাছে পাওয়া যেতেন কি হচ্ছিল দেখার জন্য। জ্যাক ওয়েলসের কাজের তালিকা ছিল পূর্ণ, অনেক কাজ করতে হতো। সে লকক্কার মতো আচরণ করতো না। সে কখনো কর্মীদের সঙ্গে কথা বলা বন্ধ করতো না এবং তাদের উন্নত করার চেষ্টা করত। জ্যাক ওয়েলসের একসময় একটি স্থির মনোভাব ছিল। 1971 সালে যখন তার নাম পদোন্নতির জন্য ভাবা হচ্ছিল, জির মানব সম্পদ বিভাগ বলেছিল জ্যাক ওয়েলসের অহংকারী, সমালোচনা মানতে চান না, তার প্রতিভার ওপর অতিরিক্ত নির্ভরশীল এবং কঠোর পরিশ্রম করেন না, যা ভালো লক্ষণ নয়। ভাগ্যক্রমে প্রতিবারই সাফল্য তার মাথার ওপর থেকে নেমে গিয়েছিল। সে এটাকে এক ধরনের হুঁশিয়ারি হিসেবে নিল। তার অভিজ্ঞতা থেকে সে শিখল যে সে বিচারক না, পথপ্রদর্শক। সে বুঝতে পারল যে কাউকে কোম্পানি থেকে বরখাস্ত করা ঠিক নয়, তাদের ভুলগুলোকে ঠিক করে তাদের উন্নতি করানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই নীতি তাকে জিএকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। অধ্যায় 6, ভালোবাসার মানসিকতা। আপনি কি ভাবেন সম্পর্কের মসৃণ চলার ব্যাপারে? আসলে কোনো সম্পর্ক কখনো মসৃণ থাকে না। এই পথে ভরা আছে হৃদয় ভঙ্গ আর হতাশায়। কেউ কেউ এই হতাশাগুলোকে খুব গভীরভাবে নেয় আর ভবিষ্যতেও ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে না। এই জন্য লেখক 100 জনের উপর একটা পরীক্ষা করেছিলেন আর তাদেরকে বলেছিলেন তাদের খারাপ কোনো অভিজ্ঞতা শেয়ার করতে। সবাই তাদের গল্প বলল। 2 ধরনের মানসিকতার মানুষ ছিল। যারা ফিক্সড মাইন্ডসেট, তাদের যখন প্রশ্ন করা হলো তারা বিচারবোধ ও প্রত্যাখ্যান বোধ করেছিল। তাদের সব থেকে বড় লক্ষ্য ছিল তাদের প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে বদলা নেওয়া। আর যারা গ্রোথ মাইন্ডসেটের, তাদের জন্য এটা বোঝা পড়ার ব্যাপার। তারা ক্ষমা করে দিয়ে এগিয়ে যায়। যদিও তারা কষ্ট পায়, তবুও তারা এটা থেকে শিক্ষা নেয়। তারা এটাকে একটা শিক্ষার মতো মনে করে, কারণ প্রতিটা সম্পর্ক থেকে কিছু না কিছু শেখা যায় আর আপনাকে সঠিক সঙ্গী খুঁজে পেতে সাহায্য করে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে স্থির মনোভাবের মানুষ মনে করে আপনার গুণাবলী ঠিক থাকে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে 3টা বিষয় থাকে: আপনি, আপনার সঙ্গী আর আপনাদের সম্পর্ক। স্থির মনোভাবের জন্য এই 3টাই পুরোপুরি মিলতে হবে। কিন্তু বিকাশমুখী মনোভাবের মানুষ বিশ্বাস করে আপনি সবসময় নিজের মধ্যে, আপনার সঙ্গীর মধ্যে আর আপনাদের সম্পর্ক গুণাবলী আর চরিত্রকে উন্নত করতে পারে। স্থির মনোভাবের মানুষ 2 ভাবেই ভাবে। যদি আপনাকে আপনাদের সম্পর্ক নিয়ে কাজ করতে হয়, তাহলে সেটা পারফেক্ট সম্পর্ক নয়। এই ধরনের মানুষের একটা সমস্যা হলো তারা ভাবে সব কিছু নিজের থেকেই ঠিক হয়ে যাবে। তারা সম্পর্কের সমস্যা হলে ধরে নেয় তাদের সঙ্গী বিশ্বাসঘাতক, সঙ্গীকে শত্রু ভাবতে শুরু করে। যারা ফিক্সড মাইন্ডসেটের, তাদের সমস্যা হলো যখনই সম্পর্কের মধ্যে কোনো সমস্যা হয়, তারা সঙ্গীকে শত্রু হিসেবে টেনে আনে। যখন কিছুই তাদের জন্য কাজ করে না, তখন তারা কাউকে দোষ দিতে পারে না, কিন্তু যখন সম্পর্ক ঠিক মতো চলে না, তখন সঙ্গীকে দোষ দেয়। মনে রাখুন কত কঠিন এটা। যারা ফিক্সড মাইন্ডসেট নিয়ে থাকে, তারা কাউকে মাফ করতে বেশ কষ্ট পায়। কেউ যদি তাদের ঠুকরে দেয়, তখন তারা মনে করে যেন তাদের একটা লেবেল পড়ে গেছে। কিন্তু যখন তারা তাদের সঙ্গীকে ভালো মানুষ মনে করে, তখন নিজেদের সম্পর্কের মধ্যে নিজেদের খারাপ ভাবতে শুরু করে। তারা ভাবে যদি আমার সঙ্গী ভালো মানুষ হয়, তাহলে এই সম্পর্কের সমস্যা আমার কারণে। একই জিনিস বাবা মার ক্ষেত্রেও ঘটে। যখন তারা সাপোর্টিভ থাকে, তাদের সন্তানরা ভালো পারফরমেন্স করতে পারে না। কিন্তু তাদের সন্তানরা ভালো পারফর্ম করতে পারে না, তখন তারা ভাবতে শুরু করে যে আমার মা বাবা তো সাপোর্টিভ, তবুও আমি যদি ভালো পারফর্ম করতে না পারি, তাহলে নিশ্চয়ই আমার কোনো কমতি আছে। প্রতিযোগিতা সব থেকে মহান কে? সম্পর্কের মধ্যে যদি এমন মনোভাব স্থির থাকে, তাহলে আপনি আপনার সঙ্গীর সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন আর তার সঙ্গে প্রতিযোগিতায় নামবেন। কে বেশি বুদ্ধিমান, কে বেশি প্রতিভাবান। সুশানের বয়ফ্রেন্ড ভাবতো যে প্রতিটি পার্টিতে সবার মনোযোগ আকর্ষণ করে সে, আর তাই নিজেকে নিচু মনে করত। তারা একটা সম্মেলনে গিয়েছিল, ওখানে সবাই সুসানের প্রশংসা করেছিল। মার্টিন রেগে গেল। পার্টির পর যখন তারা গাড়িতে ফিরছিল, তখন চালকও সুসানের প্রশংসা করছিল। মার্টিনকে টেনে লেগেছিল। ভাগ্য ভালো মার্টিন বেশি প্রতিযোগিতামূলক ছিল না, না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। আর এখানে ফিক্সড মাইন্ডসেট মানে হলো আপনার সঙ্গী আপনার চেয়ে ভালো হতে পারে, এটা মেনে নেওয়া যায় না। সম্পর্কের মধ্যে উন্নতি। যখন কেউ সম্পর্ক শুরু করে, তখন প্রায় ওরা এমন একজন সঙ্গী পায় যিনি তাদের থেকে আলাদা। তারা পার্থক্যগুলো কিভাবে মোকাবেলা করতে হয় সেটা শিখতে পারে না। ভালো সম্পর্ক মানে হলো দুজনেই এমন স্কিল ডেভেলপ করে, দুজনে একসাথে বেড়ে ওঠে আর সম্পর্ক ভালো হয়। অধ্যায় 7, বাবা মা, শিক্ষক আর কোচরা। মাইন্ডসেট কোথা থেকে আসে? বাবা মায়ের কাছ থেকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন তারা সবসময় বলে আমরা চাই আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে উঠুক, তাদের পড়াশোনা বা জীবনে কোনো বাধা দিতে চায় না। কিন্তু এটা কি সত্যি? চলুন দেখি। অনেক বাবা মা বলে তাদের ছেলের গুণাবলী যেন স্থায়ী আর অন্য বাচ্চারা বুদ্ধিমান,
কিন্তু তাদের ছেলে নয়। আবার অনেক মা বাবা সন্তানের প্রশংসা করে, বলে তুমি ভালো করেছো, এতে আমরা খুশি। এখান থেকেই ধীরে ধীরে ফিক্সড এবং গ্রোথ মাইন্ডসেট তৈরি হয়। শিক্ষক আর কোচরা শিক্ষার্থীদের একইভাবে দেখেন। সাফল্য এবং ব্যর্থতা নিয়ে মেসেজ: তুমি কত দ্রুত শিখে ফেললে, তুমি কত স্মার্ট, তুমি খুব ট্যালেন্টেড, খুব কম পড়লেও ভালো পারফর্ম করছো। এই মেসেজগুলো কি সমর্থনমূলক না? অবশ্যই সমর্থনমূলক, কিন্তু অন্য দিক থেকে একটু দেখুন। যদি আমি আরেকটা কিছু দ্রুত শিখতে না পারি, তাহলে তার মানে আমি স্মার্ট নই। পরবর্তী কোনো টেস্টে যদি কঠোর পরিশ্রম করেও ভালো মার্কস না পাই, তাহলে আমি ট্যালেন্টেড নই। এমন সমর্থনমূলক মেসেজগুলো আসলে শিশুদের একটা ফিক্সড মাইন্ডসেটের দিকে ঠেলে দেয়, আর তারা আরও বেশি ট্যালেন্ট নিয়ে পাগল হয়ে যায়। বাচ্চাদের আশ্বস্ত করুন। পরীক্ষা বা কোনো পারফরমেন্সের আগে বাচ্চাকে কিভাবে নিরাপদ বোধ করানো যায়। বাচ্চাদের তাদের ট্যালেন্ট নিয়ে আশ্বস্ত করলে উল্টো প্রভাব পড়তে পারে। তারা ভয় পায়, যদি ভালো করতে না পারে তাহলে সবাই ভাববে কম ট্যালেন্টেড। তখন অনেক সময় বাবা মা বলে, দেখো তুই তো স্মার্ট, তুই চিন্তা করিস না, তুই ভালো করবি এবার। ওরা সমর্থন দেয়, কিন্তু একই সাথে একটু ক্ষতিকরও হয়। হয়তো এরকম একটা ভাবনা থাকা উচিত, সবাই আমাদের বিচার করবে কিন্তু আমরা করব না। আমরা খুশি যে তুমি শিখছো আর এখনও শিখছো। গঠনমূলক সমালোচনা: ব্যর্থতার বার্তা নিয়ে আরও কিছু কথা আমরা অনেকবার শুনেছি, গঠনমূলক সমালোচনা। কিন্তু আমরা কি সত্যি গঠনমূলক সমালোচনা করি? গঠনমূলক মানে হলো একটা সমস্যার সমাধান করতে কোনো শিশুকে সাহায্য করা, তাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করা। এখানে দুটো উদাহরণ দিলাম। ছেলে: আমি মন খারাপ করি যখন তুমি তোমার কাজ শেষ করো না, তুমি কবে এই কাজ শেষ করবে? অথবা ছেলে: আমি কি তোমাকে বুঝতে সাহায্য করব? তুমি কি চাও আমি তোমার অ্যাসাইনমেন্টটা বুঝিয়ে দিয়ে তোমাকে সাহায্য করি? তুমি দেখছো তো কিভাবে গঠনমূলক সমালোচনা করা যায়। আর একটা পিতামাতা এবং একজন মানুষ হিসেবে আমাদের ঠিক এমনটাই করা উচিত। মনোভাব জীবন মৃত্যুর ব্যাপার হতে পারে। পিতামাতা সবসময় তাদের সন্তানদের মঙ্গল চান, কিন্তু কখনো কখনো তারা তাদের সমস্যায় ফেলে দেয়। সুসানের গল্পটা শোনো। ওর বাবা মা চেয়েছিল ও হার্ভার্ড বিজনেস স্কুলে পড়ুক, কিন্তু সুসান বিজ্ঞান নিয়ে আগ্রহী ছিল, আর বাবা মায়ের চাপের কারণে এবং বিষণ্ণতায় পড়ে যায় সে। এই জন্য কখনো ভালো নাম্বার পেয়ে আবার কখনো খারাপ। এরকম পরিস্থিতি অনেক সময় সন্তানদের আত্মহত্যার প্রবণতার দিকে নিয়ে যায়। একজন ভালো শিক্ষক বা অভিভাবক কি করে? অনেক শিক্ষক মনে করেন পড়ানোর মান কমিয়ে দিলে তারা সহজেই বিষয় বুঝতে পারবেন আর এতে ছাত্ররা সফল বোধ করবে, কিন্তু এটা কাজ করে না। মান কমলে শুধু কম শিক্ষিত ছাত্র তৈরি হয়। ভালো শিক্ষকরা বিশ্বাস করেন উন্নতির ওপর, তার শেখার চিন্তায় উচ্ছ্বসিত থাকে, আর এই মনোভাব ছাত্রদের মধ্যেও গড়ে তোলে। অধ্যায় 8: মানসিকতা বদলানো, একটি কর্মশালা পরিবর্তনের প্রকৃতি। লেখক যখন প্রথম শ্রেণীতে পড়তো তখন তার পরিবার নতুন একটা শহরে চলে গেল। ওইখানে ছাত্রছাত্রী আর পরিবেশ লেখকের জন্য একদম অচেনা ছিল। ছাত্ররা অনেকে এগিয়ে ছিল ওর থেকে। শিক্ষক এসে বলল সবাইকে একটা চিঠি লিখতে হবে। সবাই চিঠি লিখলো, কিন্তু লেখকের কাছে একদম ধারণাই ছিল না কি করতে হবে। ওর মনোভাব তখন একদম ফেসেছিল, তাই সাহায্যও চাইতে পারেনি। পরে বুঝতে পারলো যে ওর প্রশ্ন করা উচিত ছিল শিক্ষকের কাছে। তোমার একটা গ্রোথ মাইন্ডসেট করে তুলতে হবে, এজন্য তোমাকে সাহায্যের জন্য প্রশ্ন করতে হবে। শুরুতে তোমার মনোভাব হয়তো ফিক্সড থাকবে, কিন্তু যতই তুমি গ্রোথ মাইন্ডসেট তৈরি করবে, এটা তোমার জন্য স্থির মানসিকতার সাথে ওভারল্যাপ করবে। মানসিকতায় আরও এগিয়ে চলে। স্থির মানসিকতা নিজের মানদণ্ডও তৈরি করে, যেগুলো সম্পূর্ণ বিচার করার ওপর ভিত্তি করে। এটা তোমার স্থির মানসিকতার সাথেও ওভারল্যাপ করে। মানসিকতার আরও এগিয়ে চলে। স্থির মানসিকতা নিজের মানদণ্ড তৈরি করে, যেগুলো সম্পূর্ণ বিচার করার ওপর ভিত্তি করে। যেমন, এটা মানে আমি হেরে গেছি, এটা মানে আমি তোমার থেকে ভালো মানুষ, ইত্যাদি। লেখক লক্ষ্য করেছেন যে স্থির মানসিকতার মানুষরা যে কোনো পরিস্থিতিতে খুব বেশি মূল্যায়ন করে। তাদের জন্য কিছু ভালো মানে একটা ইতিবাচক লেভেল, আর কিছু খারাপ মানে নেতিবাচক লেভেল। কিন্তু বুদ্ধিমানের মানসিকতার মানুষরা সবসময় দেখেন কি হচ্ছে, কিন্তু নিজেদের বা অন্যদের বিচার করেন না। তারা ইতিবাচক আর নেতিবাচক তথ্যের প্রতি সংবেদনশীল হয়, কিন্তু তারা এই অভিজ্ঞতাগুলোকে ইতিবাচক দিক থেকে দেখে, যেন একটা ইট বেঁধে তোলা হচ্ছে। যেমন, এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি, আমি কিভাবে উন্নতি করতে পারি, একটা মাইন্ড ওয়ার্কশপ। এই সময়টায় ছাত্ররা সব থেকে বেশি সমস্যার মুখোমুখি হয়। অনেকেই তাদের মস্তিষ্ককে একটা রহস্য মনে করে, তারা জানেন না এটা কিভাবে কাজ করে। অনেকেই ভাবেন এটা জন্মগতভাবে স্মার্ট। কেউ গড়পড়তা, কেউ বোকা, আবার কেউ আর জীবনভর থাকে। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে মস্তিষ্ক একটা মাসেলের মতো, যত বেশি ব্যবহার করবে তত বেশি শক্তিশালী হবে, আর এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। তুমি যত বেশি শিখবে তোমার তত বেশি উন্নতি হবে। তোমার মনের উপর যত বেশি চ্যালেঞ্জ দিতে শিখবে, তোমার মস্তিষ্কের কোষও ততই বাড়বে।
যে কাজগুলো আগে কঠিন মনে হতো সেই কাজগুলো সহজ লাগবে। যারা বদলাতে চায় না অধিকারবোধ, যারা মানসিকতা বদলাতে চায় না, তারা মনে করে তারা সঠিক, পৃথিবীকে বদলাতে হবে, তাদের নয়। তারা ভাবেন ভালো চাকরি, ভালো বাড়ি, ভালো সঙ্গী পাওয়া তাদের অধিকার। তারা বিশ্বাস করে পৃথিবী তাদের মূল্য বোঝে এবং তাই সবকিছু তাদের দেওয়া উচিত। সমস্যাটা হলো তুমি ভাবছো আমি এখানে এই সাধারণ কাজটাই করছি, আমি এই কাজটা করার যোগ্য নই, আমি তো বেশি বড় পদে থাকা উচিত। তোমার বস মনে করে তোমার মনোভাব ঠিক নেই। যখন কারোর সাহায্যের দরকার আর দায়িত্ব নিতে হয় তখন সে তোমার দিকে তাকায় না। যখন পদোন্নতির সময় আসে তখন সে তোমাকে দেয় না। দুই ধরনের চিন্তার প্রতিক্রিয়া। সে আমার থেকে ভয় পায়, তুমি একটু কটু স্বরে বলো, কারণ তোমার স্থির চিন্তা ভাবনা তোমাকে এটাই বলে। তোমার মনে হয় মানুষ তোমার দক্ষতা চিনবে আর তোমাকে পুরস্কৃত করবে, কিন্তু তারা তা না করলে তুমি বলো এটা অন্যায়। কিন্তু তুমি যখন গ্রোথ মাইন্ডসেট নাও তখন তোমার চিন্তা করার ধারণাটাই বদলে যায়। তুমি ভাবতে শুরু করো যে ছোট ছোট পদক্ষেপ নিয়ে পরিস্থিতি তোমার পক্ষে ফেভারেবল করা যায়। তুমি কঠোর পরিশ্রম করার কথা ভাবো আর মানুষদের সাহায্য করতেও আগ্রহী হও। তখন তুমি তোমার ব্যবসা নিয়ে অনেক কিছুই শিখতে পারো আর ভালো কোনো প্রমোশনও পেতে পারো। তুমি বিশ্বাস করতে শুরু করো যে কেউ কেউ এগিয়ে থাকে তোমার কমপ্লিমেন্ট আর পরিশ্রমের কারণে। একটু একটু করে চেষ্টা করে তার পরিস্থিতি নিজেদের সুবিধাজনক করে তোলে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছো। আর নিজের মনোভাব বদলালে তোমার চারপাশের মানুষ আর পরিস্থিতিও বদলে যেতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সঙ্গে সঙ্গেই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।